সামনে কথা বলতে এসে ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় বাংলাদেশ, কড়া পদক্ষেপে ভারত, পশ্চিমা বিশ্ব বাংলাদেশ নিয়ে কি করবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতের সিদ্ধান্তের আলোকেই এই প্রশ্নটা আসছে যে ভারত তাদের কূটনীতিকদের ফ্যামিলি, পরিবার বাংলাদেশ থেকে সরিয়ে নিচ্ছে। কেন সরিয়ে নিচ্ছে? বাংলাদেশ কি কোনো সংক্ষুব্ধ, যুদ্ধ বিধ্বস্ত বা ভয়ঙ্কর সংকটাপন্ন দেশ? এবং ভারতকে এই জিনিসটা একটু চিন্তা করুন যে ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ, সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ। আমি বরাবর একটা কথা বলি যে পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রম মানচিত্রের দেশ ভারত বাংলাদেশের জন্য, যেটি বাংলাদেশের চারপাশ দিয়ে ঘিরে আছে। 94% বর্ডার হচ্ছে ভারতের বাংলাদেশের, আর মাত্র 6% হচ্ছে মিয়ানমারের। সেই ভারত বাংলাদেশকে এক প্রকার পরিত্যক্ত ঘোষণার মতোই, কারণ তাদের পরিবার সরিয়ে নিচ্ছে। এটি বাকি বিশ্বের জন্য কি অ্যালার্মিং হতে পারে? বাকি বিশ্ব কি এমনটা করবে? সাধারণত এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় যুদ্ধ বিধ্বস্ত, অভ্যন্তরীণ সংঘাত বা চরম নিরাপত্তাজনিত ঝুঁকির দেশগুলোতে, যেমন আফগানিস্তান, ইরাক বা ইউক্রেনের মতো পরিস্থিতিতে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আফগানিস্তান 2001 সালে নেটো ও পশ্চিমা দেশগুলোর প্লেন, মিলিটারি ও জরুরি অপারেশন চালিয়ে নন সহায়ক কর্মী ও তাদের পরিবারগুলোকে দ্রুত সরিয়েছে। একইভাবে মার্কিন প্রশাসন 2022 সালে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় ইউক্রেন থেকে তাদের কূটনীতিকদের পরিবারকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। স্বাধীন বাংলাদেশে কি এমনটা কখনো ঘটেছে? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনো দূতাবাস তাদের পরিবার সরিয়ে নিয়েছে এমনটা ঘটেনি। শুধু তাই নয়, ভারতের ক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটেনি। সেই জায়গায় আজকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা প্রথমবার। এবং এই ঘটনার পরে আরো যদি কোনো ঘটনা ঘটে, এই যে ধরুন এই মুহূর্তে আমরা যে মুহূর্তে ভিডিওটা প্রচার হচ্ছে, ততক্ষণে হয়তো ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশস্থ, ঢাকাস্থ, নয়াদিল্লি সফরে গিয়েছিলেন সারা কুক এতক্ষণে হয়তো ফিরে এসছেন। আজকে তার আসবার কথা ছিল। সারা কুক এসে যদি দেখেন যে তাদেরও এমন নির্দেশনা এসছে যে তাদের পরিবারকে সরিয়ে নিতে হবে, কিংবা অন্যান্য যে দূতাবাসগুলো আছে সেগুলো থেকেও যদি এমন নির্দেশনা আসে সংশ্লিষ্ট দেশগুলো, তাহলে কেমনটা হবে? আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি যুদ্ধের দিকেই যাচ্ছি? আমরা কি সংঘাতের দিকেই যাচ্ছি? যুদ্ধ বা সংঘাতপূর্ণ যে পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি কি বাংলাদেশ জানান দিচ্ছে? নইলে ভারত এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে? ইউনূস সরকার বগল বাজিয়ে নানা কথাবার্তা বলছে, কিন্তু আসলে কি বগল বাজানোর অবস্থা আছে? বাংলাদেশের সাথে কি কেউ আছে? বাংলাদেশের পাশে কি কেউ আছে? আমরা এই বিষয়গুলো নিয়ে ঘন ঘন আলাপ করছি, প্রতিনিয়ত কথা বলছি। বেশি দূরে যাওয়ার দরকার নেই। যেমন গতকালকে একটি ঘটনা ঘটেছে, বিশেষ করে বাংলাদেশের আইসিসি খেলা নিয়ে, আইসিসি টি-20 বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশ গাঁজাখুরি করে টি-20 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত, বাংলাদেশের ভেন্যুগুলো ভারতে, সেই খেলায় বাংলাদেশ যাবে না। অবশেষে গতকাল আইসিসি তাদের বোর্ড সেবা, সহযোগী সদস্য এবং পূর্ণ সদস্য যারা, তাদের নিয়ে ভোটাভুটি করে। এই ভোটাভুটিতে কি হলো? শুধু পাকিস্তান ছাড়া বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ যে দাবি করেছে আইসিসির কাছে, পাকিস্তান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সারা পৃথিবী তার কাছে আসবে, এই দেশে আসবে, সারা পৃথিবী কোথায়? সামান্য ক্রিকেটের পাশে, বাংলাদেশ ক্রিকেটের পাশে পৃথিবীর কেউ দাঁড়ালো না। তাহলে কি হচ্ছে? অর্থাৎ আমি আজকে দিনের আরেক ভাগে একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশ সর্বক্ষেত্রে একঘরে হয়ে পড়ছে। ক্রিকেটের ক্ষেত্রে তো একঘরে হয়ে পড়েছেই গতকালকের ভোটাভুটিতে। আপনি অন্য সব ক্ষেত্রে ভোটাভুটি করুন, বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ থাকবে কিনা, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ থাকতে পারবে কিনা, বা বিভিন্ন কিছুতে বাংলাদেশের উপস্থিতি পৃথিবী চায় কিনা,
গত 1.5 বছরে বাংলাদেশকে এমন জায়গায় ফেলে দিয়েছে যে বাংলাদেশের পাশে কেউ আর দাঁড়াতে চায় না। কদিন আগে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কি বললেন, তিনিও কয়েক মাস তার এই অন্তর্বর্তী সরকার চালাতে গিয়ে তিনিও তার ক্ষোভ দুঃখের জায়গা থেকে বলেছেন যে নেপালকে আমরা বাংলাদেশ হতে দিতে চাই না। অর্থাৎ বাংলাদেশ যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, নাজুক অবস্থায় পড়ে গেছে, সেই বাংলাদেশ নেপাল হতে দিতে চায় না। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বাংলাদেশ হতে দিতে চান না। অর্থাৎ বাংলাদেশ আজকে নেতিবাচক উদাহরণের নিচে নেমে গেছে। মাত্র 1.5 বছর, খুব বেশি সময় লাগেনি কিন্তু। অথচ এই বাংলাদেশকে নিয়ে একদিন গর্ব করা হতো। পাকিস্তান টেলিভিশনের টক শোর কথা আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের, কয়েক বছর আগে পাকিস্তান টেলিভিশনের টক শোতে আলাপ হতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের যে সাইজ, বাংলাদেশের অর্থনীতির যে সাইজ, আমরা বাংলাদেশ হতে চাই। বেশি দিন আগে নাই, কয়েক বছর আগে। অথচ কয়েক বছরের মধ্যে, গত 1.5 বছরে একটা অস্বাস্থ্যকর সরকার বাংলাদেশকে কোথায় নামিয়ে নিয়ে গেছে, এগুলো ভাবলেও আসলে সত্যিকার অর্থে মাথা ঘুরে যায়। আমরা গর্বের বাংলাদেশ ছিলাম, আমরা তর তর করে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই বাংলাদেশ আজকে পিছিয়ে কোথায় যাচ্ছি। আজকে যদি সত্যিই ভারতের মতো পৃথিবীর সকল দূতাবাস যদি বলে যে নো ফ্যামিলি, পরিবার থাকবে না, কিংবা কূটনীতিকরাও থাকবে না, অনেক দূতাবাস বন্ধ করে দিয়ে চলে যাবে, অবাক হবেন? কখন কোন পর্যায়ে হয়? যুদ্ধ বিধ্বস্ত দেশে আমরা যুদ্ধের দিকেও যাচ্ছি কিনা সেটাও কিন্তু নতুন করে ভাবনার বিষয়। এটা আমরা অনেক দিন ধরে বলা বলি করছি, কিন্তু ফ্যামিলি সরিয়ে নিচ্ছে কেন? ভারত কিন্তু, আপনি প্রথম আগে ভারতের দিকে তাকাবেন, ভারত কি করছে সেটিকে দেখে বাকি বিশ্বও কিন্তু সেই কাজ করবে। ভারত কিন্তু হেতাপাতা কোনো দেশ না। ভারত পৃথিবীর মধ্যে অর্থনীতিতে, সামরিক শক্তিতে প্রভাবশালী একটি দেশ। কাজেই সেই দেশ তার প্রতিবেশীর সাথে কি আচরণ করছে, সেই আচরণটার উপর নির্ভর করবে কিন্তু বাকি বিশ্ব। সত্যিকার অর্থে আমরা একটা অনির্দিষ্ট যাত্রার দিকে যাচ্ছি। ইউনূস ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। যদি কেউ মনে করেন এই যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে দেশ আবার সিঙ্গাপুর হয়ে যাবে, ইউরোপ আমেরিকা হয়ে যাবে, সেই ভাবনাটা ভুল ভাববেন। যেই সরকারে আসুক না কেন, আমি বরাবরই একটা কথা বলি যে ইউনূসের এক্সটেন্ডেড ভার্সন আসছে, এবং সেই ভার্সন আসা মানে এই যে যে অচল অবস্থাগুলো আছে, এই অচল অবস্থাগুলো আরো বাড়বে। তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? এর থেকে উত্তরণের যে কোনো মূল্যে উপায় বের করতে হবে। কারণ ইউনূস তো এই যে যারা নির্বাচন করছে তাদের সমর্থিত তো সরকার। ইউনূসের ব্যর্থতা মানে তো তাদের ব্যর্থতা। কই 1.5 বছর আগের বাংলাদেশ তারা তো এখন পর্যন্ত উপহার দিতে পারেনি, বা সামনে দিতে পারবে এই নিশ্চয়তাও নেই। সবকিছু মিলে একদম কঠিন অবস্থায় আমরা। এটা বলার অপেক্ষা রাখে না যে ভারত বাংলাদেশকে এক প্রকার বয়কট করলো, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল। এখন বাকি বিশ্ব একে একে কবে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমরা সেই অপেক্ষায় অপেক্ষমান। অপেক্ষা করি এবং দেখি কি হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। খোদ ভারতের কাছেই নাকি তথ্য রয়েছে বা তারা আশঙ্কা করছে বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটি নাও হতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। তাদের এই খবরের সত্যতা বা মিথ্যার ছড়াছড়ি কতখানি সেটা যদি বাদও দিই, তারা যদি শুধু আশঙ্কাও করে থাকে, সেই আশঙ্কা যে এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের মধ্যে গ্রথিত, সেটি নিশ্চয়ই আমরা একেবারে ডেফিনেট করে বলতে পারি। আনন্দবাজার, ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছে তাদের দাবি অনুযায়ী আনন্দবাজারের প্রিন্ট ভার্সনে। সেই রিপোর্টটি আবার আনন্দবাজার তাদের অনলাইনে তুলে ধরেছে, যদিও সেটি আবার যে আমরা যে কেউ দেখতে পারবো তা নয়। কারণ নির্দিষ্ট একটি অঙ্কের টাকার বিনিময়ে সাবস্ক্রাইব করে তারপর আনন্দবাজারের এক্সক্লুসিভ রিপোর্টগুলো দেখতে হয়। যাই হোক,
আনন্দবাজারের এই প্রতিবেদনের শিরোনাম হচ্ছে নির্বিঘ্নে মিটবে কি ভোট সংশয়। এখানে তারা যে আশঙ্কা করছে দুটি বিষয় এর পিছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই দুটি বিষয় আবার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে। সেই দুটি কারণেই তারা সন্দেহ হিসেবে প্রকাশ করছে। তো এই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে ভারতের হাই কমিশন ও ডেপুটি হাই কমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য আধিকারিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাউথ ব্লক। অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেখান থেকে পরিচালিত হয় সেটিকে তারা সাউথ ব্লক বলে। এখানে বলা হচ্ছে, মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ভারতীয় কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মহল থেকে দাবি করা হয়েছে ঢাকায় পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। যদিও ভারতও বাংলাদেশের কূটনীতিকরা সেখানে যেভাবে রয়েছে সেভাবে তারা দাবি করে। তো এই বিষয়ে দ্বিমত পোষণ করছে নয়াদিল্লি। ডক্টর ইউনূস সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে দাবিটি করেছে সেইখান থেকে বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয়ে সাউথ ব্লক। সূত্রে খবর, কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল, প্রক্রিয়া চলছিলই। মূলত চট্টগ্রামে মিশনে হামলার পরই নিরাপত্তার ঝুঁকি আর নিতে চায়নি নয়াদিল্লি। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভোট, তার আগে পরিস্থিতি কোন পথে এগোয় সেদিকে সতর্ক নজর রাখছে বিদেশ মন্ত্রক, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ পর্যন্ত ভোট নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে উৎকণ্ঠা এখনো রয়েছে। তো ভোট যে হবে না 12ই ফেব্রুয়ারি বা নির্বাচন হবে না, এই যে আশঙ্কা বা তাদের কাছে যে তথ্য রয়েছে তার পেছনে দুটি কারণ তারা উল্লেখ করছে। বাংলাদেশের মানুষের অনেক ধারণা যে এই নির্বাচনটি দুটি কারণে পেছাতে পারে এবং সেই কারণগুলোই হয়তো মিলে যাচ্ছে, যদি সত্যি তারা তথ্য পেয়ে থাকে বা তারা মোটামুটি নিশ্চিত হয়ে থাকে। তো এই দুটি কারণ কি? এই দুটি কারণের একটি হচ্ছে, ঘুরে ফিরে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে পারে এবং সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বা বাস্তবতার জায়গা থেকে নির্বাচন